ভয়ানক এক বন্ধ রুম, যেখানে বন্দী হয়ে আছে বেশ কিছু সাধারণ মানুষ। আর এই রুমটি অবস্থিত ছিল ভয়ানক এক রহস্যময় রিউবিক্স কিউবের মধ্যে, যেখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। তবে রিউবিক্স কিউবটির মধ্যে শুধুমাত্র একটি রুম নয়, বরং এখানকার চারিপাশে রয়েছে হাজার হাজার রুম। আর এই রুমগুলোর মধ্যে বেশিরভাগ রুমেই ছিল মৃত্যুর ফাঁদ, যেখানে একটি ভুল পদক্ষেপই মৃত্যু নিশ্চিত। এমনকি এই রুমগুলো ছিল এমন একটি গোলকধাঁধা, যেখানে হাজার হাজার রুম পার হওয়ার পরও মানুষটি একই জায়গাতে চলে আসে। শত শত মৃত্যুর ফাঁদ পাড়ি দেওয়ার পরও কোনো লাভ হয় না, কারণ সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। এমনই এক গোলকধাঁধার মধ্যে ফেসে যায় কয়েকজন সাধারণ মানুষ, যারা কিনা নিজেও জানে না যে তারা এখানে কিভাবে এসেছে আর তাদেরকে কেনই বা এই মৃত্যুর খেলা খেলতে হচ্ছে। তবে শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল? তার কি ভয়ানক গোলকধাঁধা থেকে বের হতে পেরেছিল, নাকি সেখানেই তাদের সবার মৃত্যু হয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। আমরা তো এখন পর্যন্ত অনেক ধরনের মৃত্যুর খেলার গল্প দেখেছি, কিন্তু আজকের এই গল্পটি অনেক বেশি থ্রিলিং এবং ইন্টারেস্টিং। আর গল্পের শেষ পর্যায়ে এমন কিছু ঘটতে চলেছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক মৃত্যুর খেলার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় অদ্ভুত একটি রুমের মধ্যে, যেখানে হঠাৎ করে একজন বয়স্ক লোক তার জ্ঞান ফিরে পায়। আর সে চোখ খুলে দেখতে পায় যে সে রহস্যময় একটি কিউবের মতো রুমের মধ্যে বন্দী আছে। কিন্তু সে এখানে কখন এবং কিভাবে এসেছে এই সম্পর্কে সে কিছুই জানে না। তো সেই লোকটি চারিদিকে তাকিয়ে লক্ষ্য করে যে রুমটির উপরে এবং চারিপাশের দেয়ালে মোট 6টি দরজা রয়েছে। দরজা দেখে লোকটি কিছুটা স্বস্তি পায়। সে ভাবে যে সে তো এখন বের হতে পারবে। এরপর সে এক এক করে দরজা খুলে দেখতে থাকে। তবে প্রত্যেকটি দরজা খোলার পর দেখা যায় যে প্রতিটি দরজার অপর প্রান্তে ঠিক একই রকম কিউবের আকৃতির রুম আছে। আর সেই রুমগুলোর মধ্যেও রয়েছে 6টি করে দরজা। লোকটি তখন কোনো কিছু বুঝে উঠতে না পেরে একটি দরজা দিয়ে একটি রুমের মধ্যে চলে যায়। কিন্তু সে যখনই সামনের দিকে পা বাড়ায়, ঠিক তখনই যেন তার শরীরে ইলেকট্রিক শক লেগে যায়। আর সঙ্গে সঙ্গে কয়েকটি চিকন এবং ধারালো তারের মাধ্যমে মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর কেটে একদম টুকরো টুকরো হয়ে যায়। আসলে এই রুমটির মধ্যেই ধারালো তার দিয়ে তৈরি একটি ট্র্যাপ লাগানো আছে। তাই যেই জায়গাটি পার হওয়ার চেষ্টা করে, সেই সঙ্গে সঙ্গেই তারগুলোর মাধ্যমে কেটে টুকরো টুকরো হয়ে যায়। আর সেখানেই তার মৃত্যু হয়। এবার অন্যদিকে আমরা ঠিক এমনই একটি রুমের মধ্যে আরও একজন ব্যক্তিকে দেখতে পাই। তারও সেই প্রথম ব্যক্তির মতো জ্ঞান ফিরে আসে। আর সে নিচের একটি দরজার মাধ্যমে অন্য আরেকটি রুমে চলে আসে। আর এই ব্যক্তির এই রুমটিতে আসার কিছুক্ষণ পরেই দেখা যায় যে একই রুমে আলাদা আলাদা দরজা দিয়ে আরও একজন মহিলা এবং একজন মেয়ে চলে আসে। তবে মেয়েটি এখানে এত বেশি আতঙ্কিত অবস্থায় ছিল যে ভয়ে কাঁপতে কাঁপতে তার চোখের চশমাটি খুলে নিচে পড়ে ভেঙে যায়। তখন সেই রুমে আসা প্রথম ব্যক্তিটি তাকে শান্ত করার চেষ্টা করে। তবে ঠিক তখনই সেই রুমটির মধ্যে আরও একটি দরজা দিয়ে একজন বৃদ্ধ লোক চলে আসে। এই রুমটির মধ্যে আবার একজন ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়েছিল। তো কিছুক্ষণের মধ্যেই সেই লোকটি বাকিদের মতো তার জ্ঞান ফিরে পায়। তো এভাবেই এক এক করে সেই রুমটির মধ্যে প্রায় 5 জন লোক জড়ো হয়ে যায়, যারা কেউই একে অপরকে চিনত না। তবে এখানে তারা প্রত্যেকেই একই রকমের পোশাক পরেছিল, আর তাদের প্রত্যেকের পোশাকে তাদের নিজেদের নাম লেখা ছিল। তাই সবাই এখানে অনেক বেশি কনফিউজ ছিল। কেউই বুঝতে পারছিল না যে তাদের সঙ্গে এসব কি হচ্ছে। এবার তারা সবাই একে অপরের সাথে পরিচিত হয়। তাদের নাম ছিল কুইন্টেন, হলওয়ে, লিভেন, ওর্থ এবং রেন। রেন এখানে আসার সঙ্গে সঙ্গেই কোনো কথা না বলে তার পায়ের জুতো খুলে ফেলে। আর জুতোর মধ্যে একটি রশি বেঁধে সে একটি দরজার সামনে যায় এবং জুতোটিকে সে একটি রুমের মধ্যে ছুঁড়ে মারে, যে সঙ্গে সঙ্গে রুমটির চারিপাশ থেকে কয়েকটি হিটিং টিউব বেরিয়ে আসে। আর সেখান থেকে আগুন বেরিয়ে জুতোটিকে পুড়িয়ে ছারখার করে দেয়। এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। তবে তারা সবাই বুঝতে পারে যে তারা এমন একটি জায়গাতে ফেসে গিয়েছে যেখানকার চারিপাশে রয়েছে মরণ ফাঁদ, অর্থাৎ প্রত্যেকটি রুমের মধ্যে রয়েছে আলাদা আলাদা ট্র্যাপ। আর এই ট্র্যাপগুলো মূলত কাজ করে থাকে সেন্সরের মাধ্যমে। রুমগুলোর মধ্যে যখনই কোনো কিছুর উপস্থিতি টের পাওয়া যায়, ঠিক তখনই সেখানে থাকা বিভিন্ন ট্র্যাপগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। এসব বুঝতে পেরে সবাই একদম আতঙ্কিত হয়ে যায়, কারণ তারা সবাই নিশ্চিত ছিল যে এভাবেই এক এক করে তাদের সবাইকেই মরতে হবে। কিন্তু কুইন্টেন এখানে তাদের সবাইকে শান্ত হতে বলে এবং বলে যে এখান থেকে বাঁচার একটি মাত্র উপায় আছে, সেটা হলো তাদের সবাইকে টিম হয়ে কাজ করতে হবে আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে যে পরবর্তী ধাপে তারা কি করবে। এবার কুইন্টেন তাদের সবার কাছে জানতে চায়, আচ্ছা তোমাদের কারো কি মনে আছে যে তোমরা এখানে কিভাবে পৌঁছে গিয়েছ? এই প্রশ্নের উত্তরে কুইন্টেন তখন বলে, আমি তো আমার রুমের মধ্যে ঘুমোচ্ছিলাম, কিন্তু এরপর আমি আমার চোখ খুলে দেখতে পাই যে আমি এখানে বন্দী অবস্থায় আছি। এরপর কুইন্টেন ওর্থের কাছে তার ব্যাপারে জানতে চায়,
কিন্তু ওর তো অনেকটাই রুট ছিল। সে তখন তাকে কড়া ভাষায় জবাব দেয়, আমি এসব কিছু জানি না, আমি শুধু চোখ খুলে নিজেকে এখানে দেখতে পেয়েছি। তাদের এই সমস্ত কথা শুনে রেন তাদের সবাইকে বলে, এসব ফালতু কথাবার্তা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই, বরং আমাদেরকে এমন একটি উপায় বের করতে হবে যেটার মাধ্যমে আমরা বাঁচতে পারবো। যদিও এখানকার প্রায় বেশিরভাগ রুমের মধ্যেই ট্র্যাপ রয়েছে, কিন্তু এই সমস্ত রুমের মাঝে এমন কিছু রুম আছে যেগুলো সুরক্ষিত। তাই আমাদেরকে এখন বুদ্ধি খাটিয়ে সেই সমস্ত রুমগুলোকে চিনতে হবে যে কোন রুমের মধ্যে ট্র্যাপ নেই। এরপর সেই সমস্ত রুমগুলোর দিকে এগিয়ে যেতে হবে, তবেই হয়তো আমরা এখান থেকে বের হতে পারবো। রেনের কথায় সবাই একমত হয়, কিন্তু ওর তো এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, এখান থেকে বের হওয়ার চিন্তা সবাই বাদ দিয়ে দাও। সবচাইতে ভালো হয় নিজেদের মৃত্যু মেনে নেয়া, কারণ আমরা কখনোই এই জায়গা থেকে বের হতে পারবো না। তাই রেনের এই সমস্ত ফালতু কথায় তোমরা কান দিও না। কিন্তু রেন তখন তাকে বলে, আমি জানি যে এখান থেকে বের হওয়া কোনোভাবেই সহজ হবে না, কিন্তু এটা অসম্ভবও নয়, কারণ নিশ্চয়ই এখান থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা আছে। আর আমি একটি বিষয়ে একদম নিশ্চিত, সেটা হলো বাহির থেকে আমাদের উপর কেউ না কেউ নজর রাখছে, আর সে চাইছে আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করি। এদিকে তাদের এই সমস্ত কথা শুনে লিভেন আরও বেশি ভয় পেয়ে যায়। কিন্তু এমন সময় কোয়েন্টিন তার কাছে এসে বলে, একদম ভয় পেও না, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। আমি একজন পুলিশ অফিসার, আমি নিশ্চয়ই যে কোনো পরিস্থিতিতে তোমাদের সবাইকে রক্ষা করব, কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের মনোবল ঠিক রাখতে হবে। এবার তারা সবাই মিলে পরবর্তী রুমে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। রেন ঠিক আগের বারের মতোই তার জুতোটি ব্যবহার করে। সে যখন এবার অন্য আরেকটি রুমের মধ্যে তার জুতো ছুঁড়ে মারে, তখন দেখা যায় যে এই রুমটিতে কোনো ধরনের ট্র্যাপ ছিল না। তাই তারা সবাই একসঙ্গে সেই রুমের মধ্যে চলে আসে। তো এভাবেই তখন তারা সেই জুতোটি ব্যবহার করে একের পর এক রুম পার হতে থাকে। তবে তারা যত বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তত বেশি একটি মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছিল। আর ধীরে ধীরে তাদের এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজের গতি বাড়ছিল। তারা বুঝতে পারছিল না যে এটা কোন মেশিনের আওয়াজ হতে পারে। তারপরও তারা এইভাবেই বেশ কয়েকটি রুম পার হয়ে যায়। কিন্তু হঠাৎ করে লিভেন লক্ষ্য করে যে এখানকার প্রত্যেকটি রুমের দরজার কাছে বেশ কিছু নাম্বার লেখা আছে, আর এখানে 3টে করে নাম্বার স্পেস দিয়ে 3 বার লেখা আছে। আর এই নাম্বারগুলো দেখে হলওয়ে বলে, এখানকার প্রত্যেকটি দরজাতে আলাদা আলাদা নাম্বার লেখা আছে, এগুলো আবার এখানকার রুম নম্বর নয় তো। একথা শুনে ওর তখন বলে, এসব তুমি কি বলছো? যদি এগুলো সত্যি সত্যি রুম নাম্বার হয়ে থাকে, তাহলে তো এখানে কোটি কোটি রুম আছে, আর এমনটা হলে এখান থেকে বের হওয়া তো কোনোদিনও সম্ভব নয়। একথা শুনে হলওয়ের দুশ্চিন্তা অনেক বেড়ে যায়। সে তখন সবাইকে বলে, আমি একজন ডক্টর, আর আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে খাবার এবং পানি ছাড়া মানুষ 3 দিনের বেশি বাঁচতে পারে না। তাহলে এখান থেকে বের হতে হলে আমাদেরকে 3 দিনের আগেই বের হতে হবে, কারণ এখানকার কোথাও খাবার পানি কিছুই দেখছি না। তবে এখানকার আরও একটি ভয়ানক ব্যাপার হচ্ছে যে এখানকার প্রত্যেকটি রুমের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অনেক বেশি। তাই খুব তাড়াতাড়ি আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। এতে করে আমাদের পক্ষে হয়তো 3 দিনও বাঁচা সম্ভব নয়। একথা শুনে রেন তখন হলওয়ের দিকে এগিয়ে আসে, আর সে হলওয়ের শার্ট থেকে একটি বোতাম ছেড়ে নেয় এবং বলে যে এই বোতামটিকে মুখে নিয়ে চকলেটের মতো ব্যবহার করতে, এতে করে সহজে মুখ শুকিয়ে যাবে না। রেনের এসব কথা শুনে সবাই বুঝতে পারে যে রেনের অনেক আউট নলেজ রয়েছে। তো তারা সবাই মিলে তখন এই কাজটি করারই সিদ্ধান্ত নেয়। এরপর রেন আবারও তার জুতো দিয়ে আরেকটি রুম পরীক্ষা করতে যায়। সে আসলে জুতোটিতে অনেক বড় একটি ফিতা বেঁধেছিল, যার ফলে প্রত্যেকটি রুম পরীক্ষার পর সে জুতোটিকে টেনে নিতে পারে। তো এবার যখন জুতোটি দিয়ে সে আরেকটি রুম চেক করে, তখন বাহ্যিক দৃষ্টিতে সেই রুমটির মধ্যে কোনো ট্র্যাপ দেখা যাচ্ছিল না। তবে রেনের কাছে কেন যেন সন্দেহ লাগছিল। তার কাছে মনে হচ্ছিল যে এই রুমটির মধ্যে হিডেন ট্র্যাপ আছে, কারণ এই রুমের ভেতরের বাতাস অনুভব করে সে বুঝতে পারে যে এই রুমটির বাতাসের ভেতরে কোনো রকমের বাষ্প নেই, অর্থাৎ রুমটির মধ্যে পুরোপুরিভাবে ড্রাই এয়ার ছিল। রেন তখন এখানে সবাইকে বলে, এই রুমটির মধ্যে কেমিক্যাল সেন্সর লাগানো আছে, তাই যদি আমরা এই রুমটির মধ্যে প্রবেশ করি, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের স্কিন থেকে হাইড্রোজেন সালফাইড কেমিক্যাল বের হবে। এতে করে এখানে থাকা কেমিক্যাল সেন্সর আমাদের উপস্থিতি টের পেয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে এই রুমটির ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যাবে। এতে আমরা সবাই মরে যাব। এই সেন্সর শুধুমাত্র জীবিতদের উপর কাজ করে থাকে, তাই এখানে জুতো দেওয়ার পরও কোনো কিছুই হয়নি। রেনের কথা শুনে সবাই একদম অবাক হয়ে যায়, কারণ সবাই বুঝতে পেরেছিল যে তাদের সবার মধ্যে রেনই সবচেয়ে বুদ্ধিমান, আর সেন্সরের ব্যাপারে তার বেশ ভালো নলেজ আছে। এদিকে কোয়েন্টিন এখানে রেনের ব্যাপারেই ভাবছিল, আর রেনকে দেখে তার কেমন যেন চেনা চেনা লাগছিল। তো কোয়েন্টিন যখন রেনকে নিয়ে একটু গভীরভাবে চিন্তা করে, ঠিক তখনই তার মনে পড়ে যায় যে রেন তো আসলে সেই বিখ্যাত এসকেপ আর্টিস্ট, যে কিনা পুরো বিশ্বে জেল পালানোর জন্য ফেমাস ছিল।
সে পুরো পৃথিবীর সবচাইতে সুরক্ষিত 7টি জেল পালাতে সক্ষম হয়েছিল, কারণ সে আসলে ছিল একজন সেন্সর এক্সপার্ট। কুইন্টেন এতেই বুঝে যায় যে এই রুমগুলোর মধ্যে কেন তার ব্রেন এতটা কাজ করছে। কুইন্টেন তখন সবাইকে এই কথা জানায়, আর এটা জানতে পেরে সবাই বেশ খুশি হয়ে যায়, কারণ রেনের মতো একজন সেন্সর এক্সপার্ট যেহেতু তাদের সঙ্গে আছে, তাহলে নিশ্চয়ই তারা এই জায়গা থেকে বের হতে পারবে। এদিকে রেন একটি নতুন রুমের মধ্যে প্রবেশ করে, যেটাকে সে আগেই তার জুতোর মাধ্যমে চেক করে নিয়েছিল। তো রেন যখন রুমটির মধ্যে 2 পা এগিয়ে আসে, ঠিক তখনই সে সেখানে অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায়। এরপর যখনই সে চেক করার জন্য একটু ঘুরে তাকায়, তখনই একটি ডিভাইস থেকে তার চোখের মধ্যে বিষাক্ত অ্যাসিড মারা হয়। রেন এতে সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, তার চোখ প্রচণ্ড জ্বালাপোড়া শুরু করে দেয়। সে এখানে যন্ত্রণায় এতটাই জোরে চিৎকার করছিল যে তার আওয়াজ এপাশ থেকে সবাই শুনতে পায়। এরপর রেন কোনো মতে বাকিদের কাছে ফিরে যেতেই চাইছিল, কিন্তু ততক্ষণে অ্যাসিডের প্রভাবে তার পুরো চেহারা একদম গলে যায়। রেনের অবস্থা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এদিকে অ্যাসিডের প্রভাব রেনের ব্রেনে ছড়িয়ে পড়লে রেন সেখানে ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। রেন এত বুদ্ধিমান হওয়ার পরেও সেই রুমটি ট্র্যাপ বুঝতে পারেনি, এতে তার মৃত্যু হয়েছে। তাহলে তারা আর এখান থেকে বেঁচে ফিরবে কি করে? তাই সবাই যেন বেঁচে থাকার আশাই ছেড়ে দেয়। কিন্তু কুইন্টেন এখানে কোনোভাবেই হার মানতে চাইছিল না, কারণ তাকে যেভাবেই হোক তার বাচ্চাদের কাছে ফিরতে হবে। আসলে অনেকদিন আগে কুইন্টেনের ওয়াইফের সঙ্গে তার ডিভোর্স হয়ে গিয়েছে, আর তার বাচ্চাদের সমস্ত দায়িত্ব ছিল এখন তার উপর। তাই তাকে যেভাবেই হোক ফিরতে হবে। এভাবে এত তাড়াতাড়ি হার মেনে নিলে চলবে না। আমরা চেষ্টা করলে অবশ্যই এই জায়গা থেকে বের হতে পারবো। আমাদের সবাইকে এই কারণেই সিলেক্ট করা হয়েছে, কারণ আমরা স্পেশাল বলেই তারা আমাদেরকে সিলেক্ট করেছে। যেমন এখানে আমি একজন পুলিশ অফিসার, হলো একজন ডক্টর, আর রেন ছিল একজন সেন্সর এক্সপার্ট। কুইন্টেন তখন লিভেন এবং ওটকে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে এমন স্পেশাল কি গুণ আছে। একথা শুনে ওট তখন তাকে বলে যে তার মধ্যে তো স্পেশাল কোনো কিছুই নেই, সে তো দিনরাত অফিসে পরিশ্রম করা একজন সাধারণ কর্মচারী। এরপর লিভেন বলে তার ভেতরে স্পেশাল তেমন কিছুই নেই, সে হাই স্কুলের একজন স্টুডেন্ট। একথা শুনে কুইন্টেন তখন সেই দরজাটির সামনে যায়, যেই দরজার ভেতরের রুমের মধ্যে রেন মারা গিয়েছে। কুইন্টেন তখন লিভেনকে বলে তুমি তো একজন স্টুডেন্ট, তাহলে নিশ্চয়ই ম্যাথের ব্যাপারে তোমার আইডিয়া আছে। তাই এই রুমটির দরজায় থাকা নাম্বারগুলোকে একটু গভীরভাবে দেখো, হতে পারে এই নাম্বারগুলোর মধ্যে কোনো কোড লুকোনো আছে, যেটা আমাদেরকে এখান থেকে বের হতে সাহায্য করতে পারে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি আপনি এখনো এটি ট্রাই করে না থাকেন তাহলে আপনি মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। এরপর কুইন্টেনের কথা মতো লিভেন সেই নাম্বারগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করে, আর কিছুক্ষণ দেখার পর লিভেন বুঝতে পারে যে নাম্বারগুলোর মধ্যে 3টি নাম্বার ছিল প্রাইম নাম্বার। লিভেন তখন সবাইকে বলে যে এখানে 3টি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে প্রাইম নাম্বার, আর আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত রুমগুলোর দরজায় প্রাইম নাম্বার রয়েছে সেই রুমগুলোতেই হয়তো ট্র্যাপ আছে। যেমন এখানে 149 হচ্ছে প্রাইম নাম্বার, তাই হয়তো রুমটিতে হিডেন ট্র্যাপ ছিল। তাছাড়া প্রত্যেকটি রুম পার হওয়ার সময় আমি একটি বিষয় লক্ষ্য করেছি যে সমস্ত দরজার নাম্বারের মধ্যে প্রাইম নাম্বার ছিল সেই রুমগুলোর মধ্যেই ট্র্যাপ ছিল, আর যে সমস্ত দরজার নাম্বারে প্রাইম নাম্বার ছিল না সেগুলো মূলত সুরক্ষিত ছিল। একথা শুনে কুইন্টেন তার উপর খুবই খুশি হয়ে যায়, আর সে সবাইকে বলে যে লেভেন হচ্ছে ম্যাথ এক্সপার্ট, পাশাপাশি তার স্মৃতিশক্তি খুবই ভালো, আর এই ব্যাপারটি লেভেনকে স্পেশাল করে তুলেছে, তাই লেভেনকে এখানে সিলেক্ট করা হয়েছে। এখন লেভেনের এই ট্রিক্সটি সবার মনে বেঁচে থাকার আশা জাগায়। এরপর লেভেন আরেকটি রুমের নাম্বার চেক করতে যায়। লেভেন দেখতে পায় যে এই রুমটির নাম্বারগুলোতে কোনো প্রাইম নাম্বার নেই, তাই সে একদম নিশ্চিত হয়ে যায় যে এই রুমটির মধ্যে কোনো ট্র্যাপ নেই।
তবে তারপরও তারা কনফার্ম হওয়ার জন্য রেনের আইডিয়াটিকে কাজে লাগায়। তারা রেনের সেই জুতোটিকে রুমের মধ্যে ফেলে দেয়। দেখা যায় যে রুমটির মধ্যে কোনো ট্র্যাপ নেই। লেভিন তখন এক্সাইটেড হয়ে সে নিজেই রুমটির মধ্যে নেমে পড়ে, যে সত্যি সত্যি রুমটির মধ্যে আসলে কোনো ট্র্যাপ ছিল না। লেভিন এতে খুশি হয়ে চিৎকার করতে থাকে। এরপর লেভিনের সঙ্গে সঙ্গে বাকি সবাই রুমটিতে চলে আসে। এবার তারা লেভিনের এই প্রাইম নাম্বারের ট্রিক্সটি ফলো করে একের পর এক বেশ কয়েকটি রুম পার হয়ে যায়। আর লেভিনের এমন ট্যালেন্ট দেখে কুইন্টেন একদম ইমপ্রেস হয়ে যায়। সে লেভিনের অনেক প্রশংসা করতে থাকে, আর লেভিনের এতে তার উপর ইমপ্রেস হয়ে যায়। তো এভাবেই তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এবার একটি রুমে আসার পর তারা সবাই অনেক কনফিউজড হয়ে যায়, কারণ এই রুমটির প্রত্যেকটি দরজাতেই ছিল প্রাইম নাম্বার। তাই এখানে বোঝার কোনো উপায় ছিল না যে কোন রুমটি আসলে সুরক্ষিত। কিন্তু এখন তাদের রুমটির ছাদের উপরে থাকা দরজাটি চেক করা বাকি ছিল। তাই কুইন্টিন তখন সঙ্গে সঙ্গে উপরে উঠতে থাকে, যাতে করে সে সেই দরজার নাম্বার ক্লিয়ারভাবে চেক করতে পারে। এরপর কুইন্টিন যখন সেখানে গিয়ে সেই দরজাটি খোলে, তখনই উপরের রুম থেকে তাদের রুমের মধ্যে একজন ব্যক্তি এসে পড়ে। এই ব্যক্তির নাম ছিল কেসান। তবে কেসান তাদের মতো স্বাভাবিক ছিল না, তার মানসিক সমস্যা রয়েছে। কেসান এখানে খুবই আতঙ্কিত অবস্থায় ছিল, আর সে একটি দেয়ালের কাছে গিয়ে দেয়ালটিতে তার মাথা বারবার আঘাত করছিল। তবে হলয়ে যেহেতু একজন ডক্টর ছিল, সে তখন কোনো মতে কেসানকে শান্ত করে। এরপর তারা সবাই মিলে কেসানকে সাথে নিয়ে এগিয়ে যেতে থাকে। আর এভাবে অনবরত যেহেতু তারা সুরক্ষিত রুমগুলোতে আসতে পারছিল, তাই তারা এখন পুরোপুরিভাবে নিশ্চিত ছিল যে খুব শীঘ্রই তারা এখান থেকে বের হতে পারবে। এবার সামনে এগিয়ে যাওয়ার পর তারা আরও একটি দরজার কাছে পৌঁছায়। এরপর ওর তখন দরজাটির নাম্বার চেক করে সবাইকে জানায় যে এই দরজায় কোনো প্রাইম নাম্বার নেই, অর্থাৎ এই রুমটি হয়তো সুরক্ষিত হতে পারে। লেভেনও এখানে ওঠের সঙ্গে একমত ছিল। তাই সবার আগে এবার কুইন্টিন তখন সেই রুমটির মধ্যে নেমে পড়ে। এরপর কুইন্টিন যখন একটু সামনের দিকে এগোচ্ছিল, তখন লেভেন চিৎকার করে তাকে সেখানেই থামতে বলে, কারণ তারা সেখানে দেখতে পায় যে কুইন্টিনকে কিছু ধারালো পাতলা তার দিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, আর সেই তারগুলো আস্তে আস্তে রোটেট হয়ে তাকে পেঁচিয়ে ফেলার চেষ্টা করছিল। কুইন্টিন এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ছোট্ট একটি ফাঁকা জায়গা দিয়ে কোনো মতে সে বেরিয়ে আসে। যদিও সে এবারের মতো বেঁচে গিয়েছিল, কিন্তু সে এখানে তার পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল। সে তখন ব্যথায় ছটফট করতে করতে কোনো মতে তাদের আগের রুমে ফিরে আসে। এদিকে কুইন্টিনের এখন ওর্তের উপর সন্দেহ হচ্ছিল, কারণ এবার ওর্তে নাম্বার চেক করে বলেছিল যে এই রুমটি সুরক্ষিত। তাই সে ওর্তকে দোষারোপ করতে থাকে। কিন্তু লেভেন তখন বলে, আমিও তো সেই নাম্বার চেক করেছি, আর সত্যিই সেখানে কোনো প্রাইম নাম্বার ছিল না। তারপরও সেই রুমটিতে ট্র্যাপ কেন ছিল সেটাই তো আমরা বুঝতে পারছি না। কুইন্টিনিতে রেগে গিয়ে চিৎকার করে বলে, তোমার এই প্রাইম নাম্বারের ট্রিক্স কোনো কাজেরই না। এতক্ষণ আমরা শুধুমাত্র ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি, আর ওর্তে এই বিষয়টি অনেক আগেই বুঝতে পেরেছিল। তারপরও সে জেনে বুঝিয়ে আমাকে মরার জন্য সেই রুমটিতে পাঠিয়েছে। তাছাড়া আমি একটি বিষয় শুরু থেকেই লক্ষ্য করেছি, যে ওর সবসময় নেগেটিভ কথাবার্তা বলে সবাইকে ডিমোটিভেট করার চেষ্টা করেছে। আমার তো মনে হচ্ছে ওর সেই সমস্ত লোকদের সাথে মিলে আছে, যারা আমাদের সবাইকে এখানে বন্দি করে রেখেছে। তাই সে বারবার আমাদেরকে ডিমোটিভেট করে ট্র্যাপিং রুমে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু কুইন্টিনের কথা শুনে হলওয়ে তাকে বলে, তুমি একটু বেশি চিন্তা করছো। ও তো আমাদের সঙ্গে রয়েছে, তার মানে ওর জীবনও তো ঝুঁকিতে রয়েছে। ও এখানকার কোনো লোকদের সাথে মিলে নেই, বরং ও এমনিতেই একটু নেগেটিভ টাইপের মানুষ। কথা শুনে কুইন্টিন কিছুটা শান্ত হয়, তবে ওর তার উপর প্রচণ্ড রেগেছিল। এদিকে লেভেনের প্রাইম নাম্বারের ট্রিক্সটি ফেল হয়ে যাওয়ার কারণে সবাই এখন অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর তারা সবাই মিলে আবারও চিন্তা করতে থাকে যে পরবর্তীতে কোন ট্রিক্স ফলো করলে তারা এখান থেকে বের হতে পারবে। এখন এই ব্যাপারে এক একজন এক এক মতামত দিচ্ছিল। যদিও সবাই এখানে কোনো না কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু শুধুমাত্র ওর্তি ছিল যে কিনা তাদের কাছ থেকে দূরে শুয়ে তাদের উপরে হাসছিল। আর কুইন্টিন এটা দেখে ওর্তের উপর আরও অনেক রেগে যায়। সে তখন ওর্তের কাছে গিয়ে বলে, এখানে আমরা সবাই পরিকল্পনা করছি যে কিভাবে এখান থেকে আমরা বের হতে পারবো, আর তুমি কিনা এখানে শুয়ে শুয়ে আমাদের উপরেই হাসছ। তোমার তো আমাদেরকে সাহায্য করা উচিত ছিল, অথচ শুরু থেকেই তুমি আমাদেরকে ডিমোটিভেট করে এসেছ। এবার ওর তো কুইন্টিনের উপর ভীষণ রেগে যায়, আর সে চিৎকার করে কুইন্টিনকে বলে, আমি শুরু থেকেই এখান থেকে বের হওয়ার কোনো চেষ্টা কেন করছি না জানো? কারণ আমি জানি যে এখান থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব নয়। হাজার চেষ্টা করলেও এই মরণ ফাঁদ থেকে আমরা বাঁচতে পারবো না। কারণ দেখতেই তো পেলে কিভাবে আমাদের চোখের সামনে রেনের মতো এমন বুদ্ধিমান একজন মানুষ মারা গেল। ওর্তের এই সমস্ত কথা শুনে সবাই একদম চুপচাপ হয়ে যায়, আর তাদের সবার মনেই এখন ওর্তের প্রতি সন্দেহ তৈরি হয়। কারণ ওর্ত কিভাবে এতটা নিশ্চিত হলো যে তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না,
তাই তারা সবাই তখন ওটকে বারবার জিজ্ঞাসা করে যে সে আসলে এত নিশ্চিত হয়ে এই কথা কিভাবে বলল। ওট এবার তাদের সবাইকে বিষয়টি খুলে বলে। সে বলে যে পুরো জায়গাটি একটি রুবিক্স কিউবের মতো। এখানকার আশেপাশের প্রত্যেকটি রুমে রুবিক্স কিউবের ডিজাইনে তৈরি করা হয়েছে, আর আমরা এখন সেই রুবিক্স কিউবের মতো একটি রুমের মধ্যে বন্দী আছি। শুধুমাত্র এটাই নয়, বরং এই পুরো জায়গাটি একটি বক্সের মধ্যে বন্দী আছে, যেটাকে আউটার শেল বলা হয়। তাই এখানকার প্রত্যেকটি রুমই এমনভাবে তৈরি করা হয়েছে যে ধরে নাও একটি বিশাল বক্সের মধ্যে ছোট ছোট রুবিক্স কিউব ঝুলানো আছে। একথা শুনে হলিও তখন প্রচণ্ড রেগে গিয়ে বলে, কুইন্টিন ঠিকই বলেছিল, তোমার মাঝে কোনো ভেজাল আছে। তুমি আসলে কে বলো তো? আর এই রুমগুলোর ব্যাপারে তুমি এত কিছু কিভাবে জানো? ওর তখন কিছুটা মন খারাপ করে বলে, কারণ এই রুমগুলোর বাইরে যেই আউটার শেলের বক্স আছে সেটাকে আমি তৈরি করেছিলাম। একথা শুনে সবাই তো একদম অবাক হয়ে যায়, কিন্তু আমার এই আউটার শেলের ভেতরের রুম এবং দরজায় থাকা নাম্বারগুলোর ব্যাপারে কোনো আইডিয়া নেই। আমি যখন আমার অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম ঠিক তখনই আমার কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে, যারা কিনা আমাকে এখানকার আউটার শেল বানানোর জন্য অফার করে, এবং এর বিনিময়ে তারা আমাকে অনেক টাকা অফার করে। এমনকি কাজটি করার আগে তারা আমাকে টাকাও পাঠিয়ে দেয়। তাই আমি টাকা পেয়ে কোনো কিছু চিন্তা না করে তাদের এই কাজটি করে দেই। কুইন্টিন তখন ওদের কাছে জানতে চায়, তাহলে তুমি হয়তো এই জায়গা সম্পর্কে আরো কিছু জানো। এখন আমাদেরকে বলো যে এই জায়গাটি আসলে কে তৈরি করেছে, আর আমাদেরকে এখানে আটকে রাখার পেছনে তার উদ্দেশ্যটা কি? ওর তখন বলে, এই জায়গাটি কে তৈরি করেছে আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই, আর এসবের পেছনে তাদের উদ্দেশ্য কি সেটাও আমি জানি না। আমি তো শুধুমাত্র তাদের দেয়া টাকার বিনিময়ে কাজ করেছি। এতগুলো টাকা পাওয়ার পর আমি তাদেরকে এসব জিজ্ঞাসা করতে ভুলেই গিয়েছি। আমি তো এই কাজটিকে খুবই সাধারণ একটি কাজ ভেবেছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে এখানে মানুষদেরকে বন্দি রাখা হবে। এবার সবাই ওদের কাছে জানতে চায় যে এই কিউবটি সম্পর্কে সে কি জানে। যদি তারা তার জানা তথ্যের ভিত্তিতে কোনো প্ল্যান তৈরি করতে পারে, ওর তখন তাদেরকে বলে, আমি শুধুমাত্র এটা জানি যে এই জায়গাটির আউটার সেলের সাইজ হচ্ছে 434 ফিট, অর্থাৎ এই জায়গাটি বিশাল বড়। সেই সাথে আউটার সেলের সাথে প্রত্যেকটি রুমের দূরত্ব হচ্ছে এই রুমটির সমান। এবার লেভেন তখন ওর কাছে জানতে চায় যে আউটার সেলে কি এখান থেকে বের হওয়ার মতো কোনো দরজা আছে। ওর তখন তাকে বলে, একটি দরজা তো অবশ্যই আছে, কিন্তু দরজাটি কোথায় আছে সেই ব্যাপারে আমি জানি না। এখন ওর কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য জানতে পেরে লেভেন এখানে বেশ কিছু ক্যালকুলেশন করে, আর তার ক্যালকুলেশনের মোতাবেক সে এখানে সবাইকে জানায় যে তারা যেই রুমটিতে রয়েছে সেই রুমটির উপর থেকে নিচে পর্যন্ত 26টি রুম, সামনে থেকে পেছন পর্যন্ত 26টি রুম, এবং বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত 26টি রুম আছে। আর এখানকার প্রত্যেকটি রুমের ক্ষেত্রেই একই বিষয় ঘটেছে। প্রত্যেকটি রুমের উপর নিচে আগে পেছনে এবং ডানে বামে 26টি করে রুম আছে। এভাবে করলে রুবিক্স কিউবের আকৃতিতে হিসেব করলে বোঝা যায় যে আউটার সেলের বক্সটির ভেতরে প্রায় 17,576টি রুম রয়েছে। একথা শুনে সবাই অনেক আতঙ্কিত হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে তারা যতই চেষ্টা করুক না কেন এখান থেকে তাহলে আর বেঁচে ফেরা সম্ভব নয়। তাছাড়া তারা কেউই জানত না যে এত এত রুমের মাঝে তারা এখন কোন রুমটিতে রয়েছে। এদিকে লেভেন তখনও এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছিল, আর ঠিক তখনই তার মাথায় একটি আইডিয়া চলে আসে। হঠাৎ করে সে রুমের দরজার নাম্বারের রহস্য বুঝতে পারে। সে তখন সবাইকে বলে যে এই দরজার নাম্বারগুলোতে আসলে কার্টেজিয়ান কোঅর্ডিনেটস লুকোনো আছে, অর্থাৎ এই নাম্বারগুলো নির্দেশ করছে যে কিউবের ভেতরে কোন রুমটি কোন পজিশনে আছে। এবার লেভেন তখন কার্টেজিয়ান কোঅর্ডিনেটসের পদ্ধতি ব্যবহার করে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে তাদের রুমের পজিশনটি বের করে ফেলে। এরপর লেভেন এখানে সবাইকে বলে যে তারা এখন যেই রুমটিতে রয়েছে সেটা এখানকার শেষ রুমের একদম কাছাকাছি স্থানে অবস্থিত। এই রুম থেকে আরও প্রায় 60টি রুম পার হওয়ার পর তারা শেষ রুমটি পাবে। লেভেনের পুরোপুরি বিশ্বাস ছিল যে শেষ রুমটিতে তারা বাইরে বের হওয়ার কোনো না কোনো রাস্তা পেয়ে যাবে। এরপর লেভেনের কথা মতো সবাই তখন শেষ রুমটির দিকে এগিয়ে যেতে থাকে। আর এবার তারা ট্র্যাপের ব্যাপারে বোঝার জন্য আবারও সেই জুতোটি ব্যবহার করছিল, কারণ এছাড়া এখন তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এভাবে একটু সামনে যাওয়ার পর লেভেন এমন একটি রুম খুঁজে পায় যেটার ক্যালকুলেশন মোতাবেক এই রুমটি ছিল কিউবের 27 নাম্বার রুম। এই বিষয়টি দেখে লেভেন অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে তখন সবাইকে বলে যে ক্যালকুলেশন মোতাবেক এই লাইনটিতে তো 26টি রুম থাকার কথা, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে এটি 27 নাম্বার রুম। হয়তো কোথাও না কোথাও এখানে কোনো ট্রিক্স খাটানো হয়েছে। এখন এখানে তারা কেউই দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতে চাইছিল না, তাই তারা সেই জুতোর পদ্ধতি ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এখন শেষ রুমটিতে পৌঁছানোর জন্য তাদের আর মাত্র একটি রুম বাকি ছিল, তাই তারা সবাই এতে অনেক এক্সাইটেড হয়ে যায়। কিন্তু তারা যখন শেষ রুমের আগের রুমটিতে পৌঁছয়
তখন তারা জানতে পারে যে এখানকার প্রত্যেকটি শেষ রুমের আগের রুমটি খুবই বিপজ্জনক, কারণ সেই রুমগুলোতে এমনভাবে ট্র্যাপ লাগানো আছে যে কোনোভাবে সেই রুমটি পার হওয়া সম্ভব নয়। এসব দেখে কুইন্টিন তখন বলে যে আমরা আগে যে রুমটিতে ছিলাম সেই রুমটির সামনের রুমটিতে একটি সাউন্ড ডিটেক্টর ট্র্যাপ লাগানো ছিল, তাই এখন তো আমরা কোনোভাবেই এই রুমটি পার হতে পারবো না। এজন্য আমরা চাইলে সেই সাউন্ড ট্র্যাপের রুমটি ব্যবহার করতে পারি। যদি আমরা সেখানে গিয়ে একদম চুপচাপ থাকতে পারি এবং কোনো ধরনের সাউন্ড না করি, তাহলে আমরা হয়তো সেই রুমটির মাধ্যমে শেষ রুমটিতে পৌঁছতে পারবো, কারণ এই রুমের নিচেই রয়েছে সাউন্ড ডিটেক্টর রুমটি। আর রুমটির চারিপাশে যেহেতু দরজা আছে, তাহলে নিশ্চয়ই শেষ রুম পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। এখন কুইন্টিনের এই প্ল্যানটি সবার কাছে বেশ ভালো লাগে। সবাই তখন সেই রুমটিতে যেতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে কেসানের যেহেতু একটু মানসিক সমস্যা ছিল, তাই সে হঠাৎ করেই সেখানে চিৎকার করে ওঠে। আর এতে করে দেখা যায় সেখানে যেই সাউন্ড ডিটেক্টর রুমটি রয়েছে সেই রুমটির চারিদিক থেকে একদম ধারালো তার বের হতে থাকে। এবার কুইন্টিন এখানে বলে যে আমরা কোনোভাবেই কেসানকে আমাদের সাথে নিয়ে যেতে পারবো না, কারণ কেসান কখন কি করবে সেটা কেউ জানে না। ওর জন্য আমরা সবাই হয়তো মারাও যেতে পারি। কিন্তু ওট এবং হলওয়ে এভাবে একজন মানুষকে একা ছেড়ে যেতে চাইছিল না, তাই তারা এখানে অনেক জোর দিয়ে কুইন্টিনকে বলে যে সেখানে যাওয়ার পর কেসান এমনটা করবে না। তারা কেসানকে বোঝালে নিশ্চয়ই সে বুঝবে। এখন সবাই যেহেতু এটাই চাইছে, তাই কুইন্টিন আর কিছু বলতে পারে না। এবার সেই সাউন্ড ডিটেক্টর রুমটিতে সর্বপ্রথম ওট নেমে পড়ে। ওট সেখানে খুবই সাবধানতার সাথে কোনো শব্দ না করে রুমটির উপরের অংশ দিয়ে ঝুলতে ঝুলতে পরের রুমটিতে পৌঁছে যায়। আর তাকে দেখে বাকিরা বেশ সাহস পায়। এখন তার পিছু পিছু ল্যাভেন, হলওয়ে, কেসান তারও সেই রুমটিতে কোনো মতে পৌঁছে যায়। এবার কুইন্টিন যখন বাকিদের মতো সেই রুমটিতে যাচ্ছিল, ঠিক তখনই কেসান সেখানে জোরে জোরে হাসতে শুরু করে। এদিকে সেখানকার সাউন্ড ডিটেক্টর সাউন্ডটিকে ক্যাচ করে ফেলে, যার ফলে সঙ্গে সঙ্গে চারিদিক থেকে ধারালো রড বের হতে থাকে। এরপর মুহূর্তের মধ্যেই সেগুলো কুইন্টিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে যাচ্ছিল, কিন্তু কুইন্টিন কোনোমতে সেই রুমটিতে চলে যায়। তবে কুইন্টিন এবার কেসানের উপর ভীষণ রেগে গিয়েছিল, তাই সে এবার কেসানকে মারতে শুরু করে। কিন্তু এমন সময় হলওয়ে তাকে থামানোর চেষ্টা করলে কেসান তার সঙ্গেও অনেক বাজে আচরণ করে। তাই হলওয়ে তখন তাকে বলে, তুমি আসলে অনেক খারাপ একজন মানুষ, খুবই জঘন্য এবং বদমেজাজি। কেসান আমাদের মতো মানসিকভাবে সুস্থ নয়, এটা জানার পরও তুমি তার গায়ে হাত তুলছ। এখন আমি বুঝতে পারছি তোমার এই অতিরিক্ত রাগের কারণেই তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে গিয়েছে, আর তোমার ওয়াইফ যা করেছে একদম ঠিক করেছে। একথা শুনে কুইন্টিন এবার প্রচণ্ড রেগে গিয়ে হলওয়েকেও অনেক জোরে একটি থাপ্পড় দেয়। হলওয়ে তখন তাকে হাসতে হাসতে তাচ্ছিল্য করে বলে, এবার দেখলে কেন আমি তোমাকে এসব কথা বলেছি। হলওয়ের কথা শুনে কুইন্টিন তখন একদম চুপ হয়ে যায়। তো এখন তারা সবাই মিলে শেষ রুমটিতে চলে এসেছে। এবার ওর তখন সেখানকার একটি দরজা খোলে, কিন্তু দরজা খোলার পর সেখানে তারা বাইরে যাওয়ার কোনো রাস্তাই দেখতে পায় না। কিন্তু সেখান থেকে কিছুটা দূরে আউটার সেলের একটি বিশাল বড় দেয়াল দেখা যাচ্ছিল। আসলে আউটার সেলের মধ্যে কিউবের তৈরি যে রুমগুলো ছিল সেগুলো আউটার সেলের দেয়াল থেকে অনেকটাই দূরে ছিল। আর সেই দেয়াল এবং আউটার সেলের মাঝখানে ছিল বিশাল বড় এক খাদ, যেটা কেউ পার হতে গেলে সে গর্তের গভীরে হারিয়ে যাবে। এরপর কুইন্টিন তখন বলে, আমাদেরকে যেভাবেই হোক আউটার সেলের দেয়ালের কাছে পৌঁছতে হবে, যদি সেখানে আমরা কোনো বের হওয়ার রাস্তা পেয়ে যাই। কিন্তু সবাই ভাবছিল যে সে দেয়াল পর্যন্ত পৌঁছতে গেলে তারা তো খাদে পড়ে যাবে। তবে কুইন্টিন তখন তার শার্ট খুলে ফেলে, আর সে সবাইকে তাদের শার্টগুলো দিতে বলে এবং সে তাদেরকে জানায় যে সেই শার্টগুলোর মাধ্যমে একটি রশি বানাবে। এরপর সে নিজে দেয়ালটির কাছে গিয়ে দেখবে যে সেখানে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা। তবে লেভেন এখানে বলে, আমরা শার্ট দিয়ে তো রশি বানিয়ে ফেলতে পারবো, কিন্তু এই শার্টের রশি তোমার ওজন নিতে পারবে না, তুমি ছিঁড়ে হয়তো খাদে পড়ে যেতে পারো, তাই আমাদেরকে রোগা কোনো মানুষকে পাঠাতে হবে। এমন সময় হলওয়ে তাদেরকে বলে, আমার ওজন অনেক কম, তাই আমি নিচে যাওয়ার জন্য প্রস্তুত। এরপর সবাই শার্টগুলোর মাধ্যমে একটি মজবুত রশি বানিয়ে হলওয়েকে নিচে পাঠিয়ে দেয়, আর তারা শক্ত করে রশিটিকে ধরে রাখে। হলওয়ে তখন রশিটির মাধ্যমে আউটার সেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই রুমের ভেতরে থাকা সবাই অনেক বড় একটি মেশিনের আওয়াজ শুনতে পায়। তবে এবার আওয়াজের সঙ্গে সঙ্গে তাদের রুমটিও একদম কাঁপতে শুরু করে। এতে করে তারা যে কাপড়ের তৈরি রশিটি ধরেছিল সেটা অনেকবার তাদের হাত থেকে ছুটেই যাচ্ছিল, আর এক পর্যায়ে তারা কোনোভাবেই আর রশিটিকে ধরে রাখতে পারে না। ফলে সঙ্গে সঙ্গেই হলওয়ে সেই খাদের মধ্যে পড়েই যাচ্ছিল। কিন্তু একদম শেষ সময়ে কুইন্টিন কোনো মতে রশিটিকে ধরে ফেলে, আর কুইন্টিনকে দেখে হলওয়ে যেন তার প্রাণ ফিরে পায়। এরপর কুইন্টিন কোনো মতে হলওয়েকে টেনে উপরের দিকে নিয়ে আসে, আর সে হলওয়েকে তার হাত ধরতে বলে। এরপর যখনই হলওয়ে তার হাত ধরে উপরে আসতে চাইছিল, ঠিক তখনই কুইন্টিনের হলওয়ের করা অপমানের কথা মনে পড়ে যায়।
যে সে সবার সামনে তাকে কিভাবে ছোট করেছিল। তাই সে এবার প্রতিশোধ নেওয়ার জন্য হলওয়ের হাত ছেড়ে দেয়। ফলে হলওয়ে সঙ্গে সঙ্গে খাদে পড়ে গিয়ে মারা যায়। এরপর কুইন্টিন রুমের মধ্যে এসে সকলের সামনে মন খারাপের ভান করে বলে যে সে অনেক চেষ্টা করেছে হলওয়েকে বাঁচানোর জন্য, কিন্তু হলওয়ে তার হাত ধরতে পারেনি। একথা শুনে সবার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। আর লেভিন তো সেখানে বসে কাঁদতে শুরু করে, কারণ হলওয়ের জন্য তার অনেক খারাপ লাগছিল। এমন সময় কুইন্টিন তখন লেভিনের কাছে এসে বলে, এখন এখানে কারো জন্য শোক পালন করার সময় নয়। আমাদেরকে যেভাবেই হোক নিজের রুম পর্যন্ত পৌঁছতে হবে, তা না হলে আমরা কোনোভাবেই এই জায়গা থেকে বের হতে পারবো না। শুধুমাত্র সেখান থেকেই আমরা আউটার সেল পর্যন্ত পৌঁছতে পারবো। এদিকে তাদের সবার কাছে এখন মাত্র একটি জুতো ছিল, কারণ এই পর্যন্ত আসতে গিয়ে এক এক করে তারা প্রত্যেকের জুতোই ব্যবহার করে ফেলেছে। এদিকে কুইন্টিন এখানে লেভেনকে এখানকার রুম নাম্বারটি ক্র্যাক করতে বলে এবং এর পেছনে আর কোনো রহস্য আছে কিনা সেটা চিন্তা করতে বলে। তবে এমন সময় ওট কুইন্টিনকে বলে যে তারা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে, এতে তাদের ব্রেনের উপরও অনেক চাপ পড়েছে, তাই এখন তাদের একটু বিশ্রাম নিয়ে তারপর কাজ শুরু করা উচিত। কুইন্টিন এতে রাজি হয়। এরপর তারা চারজন মিলে সেখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সকলের আগে কুইন্টিন ঘুম থেকে উঠে পড়ে। সে তখন লুকিয়ে লুকিয়ে ওঠের কাছ থেকে তার জুতোটি নিয়ে নেয়। এরপর সে লেভেনকে কোলে তুলে নিয়ে পাশের একটি সুরক্ষিত রুমের মধ্যে চলে আসে। আর সে লেভেনকে উঠিয়ে লেভেনকে বোঝানোর চেষ্টা করে। সে লেভেনকে বলে যে ওট এবং কেসান তাদের জন্য অনেক বড় একটি বাধা, তবে লেভেন চাইলে তারা দুজন মিলে এখনই এই জায়গা থেকে চলে যেতে পারবে। এরপর কুইন্টিন লেভেনকে আরও বলে, আমার উপর একবার বিশ্বাস করে দেখো, আমি তোমাকে অবশ্যই এই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে ফিরব, কারণ তুমি জানো না যে তুমি আমার জন্য কতটা মূল্যবান। এই বলেই কুইন্টিন লেভেনের গায়ে হাত দিতে শুরু করে। লেভেন তখন তার কাছ থেকে দূরে সরে যায়। আর সে যখন এই ব্যাপারে প্রতিবাদ করে তখন কুইন্টিন তার সঙ্গে জোরাজুরি করতে শুরু করে। লেভেন তখন সেখানে চিৎকার করতে থাকে, কিন্তু ঠিক তখনই লেভেনের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সেখানে ওট এবং কেসান চলে আসে। আর ওট এখানে কুইন্টিনকে মারতে শুরু করে। কুইন্টিন এতে ভীষণ রেগে যায়, আর সেখানে ওটকে তার কাছে থাকা জুতোটি দিয়ে ইচ্ছে মতো মারতে থাকে। কুইন্টিন তাকে মারতে মারতে সেখান থেকে একটি নিচের রুমের মধ্যে ফেলে দেয়। প্রথমে তো ওট সেখানে চিৎকার করে ওঠে, কিন্তু কিছুক্ষণ পরে সে সেখানে কিছু একটা দেখে হাসতে থাকে। এরপর সেখানে লেভেন এবং কেসান চলে আসে, আর তারা বুঝতে পারে যে ওট একটি লাশ দেখে হাসছে। এরপর কুইন্টিন যখন সেই লাশটির দিকে তাকায় তখন সে দেখতে পায় যে এটা তো রেনের লাশ, যার চেহারা এবং মস্তিষ্ক একদম গলে গিয়েছে। তবে এখানে রেনের লাশ দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা বুঝতে পারে যে তারা ঘুরে ফিরে সেই রুমটিতে চলে এসেছে যেখান থেকে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছিল। অর্থাৎ এই পুরো জায়গাটি হয়তো একটি গোলকধাঁধার মতো। এবার ঠিক তখনই ওট সেই দরজাটিকে খুলে দেখে, যেই দরজার ভেতরের রুমে রেন গিয়েছিল, আর রেনের চোখে মুখে অ্যাসিড মারা হয়েছিল। কিন্তু ওট এখানে এবার একটি বিষয় দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এবার এখানে কোনো ট্র্যাপ রুম ছিল না, বরং সেখানে ছিল আউটার সেলের দেয়াল। এখন ওট এখানে একটি বিষয় বুঝতে পেরে তাদের সবাইকে বলে, আসলে আমরা ঘুরে ফিরে সেই রুমটিতে ফিরে আসিনি, বরং এই রুমগুলোই মূলত আপনা আপনি মুভ করছে। অর্থাৎ রুমগুলো এক জায়গাতে স্থির থাকছে না। তাছাড়া আমরা কিছুক্ষণ পরপর যেই বড় একটি মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম সেটা আসলে এই রুমগুলো মুভ করারই আওয়াজ ছিল। কিন্তু এখন কুইন্টিন একদম হার মেনে নিয়েছিল, তাই এখন তার কাছে এসব কথার কোনো মূল্যই ছিল না। এজন্য সে ওটকে চুপ থাকতে বলে, আর সে রাগ করে তার দিকে তার হাতে থাকা সেই জুতোটি ছুঁড়ে মারে। ফলে সেই জুতোটি সেই দরজা দিয়ে একদম বাইরে গিয়ে পড়ে যায়। এদিকে ওটের এসব কথা শুনে লেভেন এখানে ক্যালকুলেশনে ব্যস্ত হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গেই তাদেরকে বলে, আমি এই কিউবের আসল রহস্য এখন বুঝতে পারছি, আর আমি এটাও বুঝতে পারছি যে এখান থেকে কিভাবে বের হতে হবে। একথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর লেভেন তাদেরকে বলে, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা শুরুর দিকে একটি জায়গাতে ক্যালকুলেশন করে 27টি রুম পেয়েছিলাম, যেখানে আমাদের হিসেবে প্রত্যেকটি সারিতে 26টি রুম থাকার কথা ছিল। তবে আসলে সেখানকার 27 নাম্বার রুমটি আসলে কোনো রুম ছিল না, সেটা মূলত ছিল একটি ব্রিজ, যেটা কিনা রুম থেকে আউটার সেলের দেয়াল পর্যন্ত যুক্ত করা আছে। আর যেহেতু এখানকার প্রত্যেকটি রুমই মুভ করছে, তাই সেই ব্রিজটিও এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করছে। এই কারণেই তখন ব্রিজটি কয়েকটি রুমের মাঝখানে চলে এসেছিল। আর এভাবে ব্রিজটি মুভ করতে করতে কোনো না কোনো সময় সেই দেয়ালের সঙ্গে লেগে যায় এবং পরবর্তীতে আবার মুভ করে। তাই তাদেরকে বের হতে হলে এখন সেই ব্রিজটির সন্ধান করতে হবে। লেভেন তখন তাদের সবাইকে বুঝিয়ে বলে যে এই রুমগুলো যখন মুভ করছিল না, অর্থাৎ এই রুমগুলো যখন নিজেদের অরিজিনাল পজিশনে ছিল, তখন সেই ব্রিজটি আউটার সেলের দেয়ালের সঙ্গে লেগেছিল। এমনকি এটা এখানে প্রবেশ করার দরজার সাথেই ছিল, আর আমাদেরকে সেই দরজা দিয়ে এখানে আনা হয়েছিল এবং এখানে বন্দি করে ফেলা হয়েছিল।
এরপর যখনই সেই দরজাটি মুভ করতে শুরু করে ঠিক তখনই এখানকার সমস্ত কিছুর পজিশন চেঞ্জ হয়ে যায়, যার ফলে আমরা বাইরে যাওয়ার রাস্তা পাচ্ছি না। এখন আমার কাছে মনে হচ্ছে যে একবার এভাবে এখানকার সমস্ত কিছু ঘুরপাক খাওয়ার পর আবারও সেই ব্রিজটি একই জায়গাতে এসে থামবে, যেখানে আউটার সেলের দরজা আছে। আর সেই দরজার কাছে পৌঁছানোর পর কিছু সময়ের জন্য সবকিছুই মুভ করা বন্ধ করবে। আর ওই সময়টুকুর মধ্যে যদি আমরা ব্রিজটিকে খুঁজে পাই তাহলেই আমরা এখান থেকে বের হতে পারবো। এবার লেভেন সেখানে বসে ক্যালকুলেশন করতে শুরু করে, আর তার ক্যালকুলেশন মোতাবেক কিউবের রুমগুলো আরও দুবার মুভ করার পর সেই ব্রিজটি সেই দরজার সামনে যাবে। তাই লেভেন তখন বলে যে দুটো মুভসের আগেই তাদেরকে সেই ব্রিজটি পর্যন্ত যেভাবেই হোক পৌঁছতে হবে। কিন্তু ওর তখন বলে তবে রাস্তাতে তো ট্র্যাপ থাকবে, আর ট্র্যাপের ব্যাপারে জানার জন্য আমাদের কাছে কোনো জুতোও নেই। লেভেন তখন একটু চিন্তা ভাবনা করে বলে ট্র্যাপ রুম বোঝার জন্য একটি উপায় তো আছে, কিন্তু এই উপায়টি বেশ কঠিন হতে চলেছে। প্রথমে তো আমি ভেবেছিলাম প্রাইম নাম্বারের রুমগুলো ট্র্যাপ রুম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে ট্র্যাপ রুম বের করার জন্য আমাদেরকে এই 9টি নাম্বারের ফ্যাক্টর বের করতে হবে। আর এই 9টি নাম্বারের ফ্যাক্টরগুলোর মধ্যে যদি কোনো প্রাইম নাম্বার থাকে তাহলে সেটাই হবে ট্র্যাপ রুম। কিন্তু প্রত্যেকটি রুমের নাম্বার এতটাই বড় ছিল যে এত বড় নাম্বারের ফ্যাক্টর বের করা মানুষের ব্রেন দিয়ে সম্ভব নয়। তাই লেভেন বলে নাম্বারগুলোর ফ্যাক্টর বের করতে তাদের একটি কম্পিউটারের প্রয়োজন। লেভেন তখন বলে আমার পক্ষে তো 9টি সংখ্যার ফ্যাক্টর বের করা দূরের কথা, বরং আমি শুরুর 3টি সংখ্যা 5, 6, 7 এটারই ফ্যাক্টর বের করতে পারবো না। একথা বলতেই তাদের সাইড থেকে একটি আওয়াজ আসে। আসলে কেসান এখানে তাদেরকে বলে 5, 6, 7 এর ফ্যাক্টর হচ্ছে 2। কেসানের কথা শুনে তারা তিনজনই একদম চমকে যায়। তবে কেসানের এই উত্তরটি সঠিক কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য লেভেন তাকে এখানে একটি সহজ সংখ্যার ফ্যাক্টর জিজ্ঞাসা করে। সে তাকে 30-র ফ্যাক্টর বলতে বলে। কেসান সঙ্গে সঙ্গেই বলে 3। এটা শুনে লেভেন একদম চমকে যায়, কারণ কেসানের উত্তর সঠিক ছিল। কেসানের উত্তর শুনে লেভেন বুঝতে পারে যে কেসানের আসলে মানসিক সমস্যা নয়, বরং কেসান ছিল অটিস্টিক, আর সে ম্যাথে খুবই ভালো। অর্থাৎ কেসানের এমন একটি অটিজম ছিল যেই অটিজমে আক্রান্ত মানুষেরা বুঝতেই পারে না যে তারা কেমন আচরণ করছে এবং কখন কি করছে সেটাও তারা বুঝতে পারে না। তবে তারা এক একজন হয় জিনিয়াস। কুইন্টিন এতে কেসানের উপর ভীষণ খুশি হয়ে যায়। যেই কেসানকে সে ছুঁড়ে ফেলতে চেয়েছিল সেই কেসানই এখন তাদের সবচাইতে কাজে আসতে চলেছে। এবার ওর তখন কেসানের কাছে একটি দরজায় থাকা নাম্বারের ফ্যাক্টর জিজ্ঞাসা করে, আর কেসান যে উত্তর দেয় সেটা কোনো প্রাইম নাম্বার নয়, অর্থাৎ সেই রুমটির মধ্যে তাহলে কোনো ট্র্যাপ নেই। কিন্তু তারপরও কেউই আগে ভয় সেই রুমটিতে যেতে চাইছিল না। তাই কুইন্টেন তখন ওটকে ধাক্কা দিয়ে সেই রুমটিতে ফেলে দেয়। আর সৌভাগ্যবশত রুমটির মধ্যে কোনো ট্র্যাপ ছিল না। তাই সবাই রুমটিতে চলে আসার পর কুইন্টেন যখন রুমটির ভেতরে আসছিল ঠিক তখনই ওট কুইন্টেনের গলা সেখানকার দরজার মধ্যে আটকে ফেলে, কারণ শুরু থেকেই কুইন্টেন তাদের সাথে অনেক অন্যায় করে এসেছে। এদিকে লেভিন তাড়াতাড়ি করে কেসনের সাহায্যে আরও একটি রুমকে চেক করে ফেলে, আর তারা কুইন্টেনকে মাঝপথে রেখেই তারা পরের রুমটিতে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত কুইন্টেন কোনো মতে তাদের কাছে আবারও পৌঁছে যায়, কিন্তু রুমটির কোথাও ওট ছিল না। এরপর কুইন্টেন যখন চারিদিকে ওটকে খুঁজছিল ঠিক তখনই ওট সেখানকার ফ্লোরের নিচের দরজাটি খুলে দেয়, ফলে কুইন্টেন সেই রুমটির মধ্যে পড়ে যায়, আর ওট এতক্ষণ সেখানেই লুকিয়েছিল। এদিকে কুইন্টেন সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, আর ওট এবং লেভেন তখন কেসানের সাহায্যে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে ওট এবং লেভেন আরেকটি রুমে যাওয়ার পর কেসান যখন সেই রুমটির মধ্যে যেতেই নিচ্ছিল ঠিক তখনই সেখানকার রুমগুলো মুভ করতে শুরু করে, যার ফলে কেসানের রুমটি নিচের দিকে চলে যায়। এতে করে কেসান তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। ওট এবং লেভেন তাকে ধরে রাখার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। তবে কিছুক্ষণ পর তারা কেসানের আওয়াজ শুনতে পাচ্ছিল, অর্থাৎ কেসান তাদের কাছ থেকে খুব বেশি দূরে নয়। ওট তখন তার আওয়াজের পিছু করতে করতে তাকে খুঁজতে চলে যায়। এদিকে ঠিক এমন সময় লেভেনের পায়ে একটি কাচের টুকরো ঢুকে যায়। লেভেন যখন সেই কাচের টুকরোটিকে তার হাতে তুলে নেয় তখন সে দেখতে পায় যে এটা তার চশমারই কাচের একটি টুকরো। এটা দেখে লেভেন বুঝতে পারে যে সে এখন সেই রুমটিতে আছে যে রুমের মধ্যে সর্বপ্রথম তার চশমাটি পরে ভেঙে গিয়েছিল। এটা মনে পড়তে লেভেন তখন সেখানকার একটি দরজা খুলে চেক করতে থাকে। লেভেন বুঝতে পারে যে এই রুমটির পরবর্তী মুভি তাদেরকে ব্রিজ পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে। অন্যদিকে ওট কোনো মতে কেসানকে খুঁজে পেয়ে যায়। সে তখন কোনো মতে তাকে তাদের সেই রুমটিতে নিয়ে আসে যেখানে লেভেন রয়েছে। এরপর সঙ্গে সঙ্গে রুমটি মুভ করে নিচের দিকে চলে যায়। এবার লেভেন যখন সেখানকার সেই দরজাটি খোলে তখন সে দেখতে পায় যে সত্যি সত্যি ব্রিজটি নিজের পজিশনে এসে দাঁড়িয়েছে। এবার তারা এগিয়ে গিয়ে যখন ব্রিজটির সেই দরজাটি খুলে তখন অনেক উজ্জ্বল একটি আলোতে তারা যেন চোখ খুলে তাকাতেই পারছিল না। তারা বুঝতে পারে যে এই আলো বাহির থেকে আসছে। এতে তারা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়।
কিন্তু ঠিক তখনই সেখানে কুইন্টেন চলে আসে আর সে লিভেনের শরীরে দরজার একটি হ্যান্ডেল ঢুকিয়ে দেয়। ফলে লিভেন সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। লিভেনকে মারার পর কুইন্টেন এখানে একইভাবে ওটকেও মেরে ফেলে। এরপর কুইন্টেন কেসানকেও মারতে যাবে, কিন্তু কেসান ভয় পেয়ে কোনো মতে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। আর ততক্ষণে সেখানকার রুম এবং ব্রিজটি মুভ করতে শুরু করে, অর্থাৎ সবকিছু এখন আবারও তাদের জায়গা পরিবর্তন করছে। এটা দেখে কুইন্টেন তাড়াতাড়ি করে বের হওয়ার জন্য তার একটি পা বের করে দেয়। আর আরেকটি পা যখন সে বের করতে যাবে ঠিক তখনই সেখানে ওট এসে তার পা চেপে ধরে, অর্থাৎ ওট এখনও মরেনি। কুইন্টেন অনেক চেষ্টা করেও তার পা ছাড়াতে পারে না, যার ফলে ব্রিজটি যখন মুভ হয়ে যায় তখন সেখানে কুইন্টেনের শরীর কেটে দুভাগ হয়ে কুইন্টেন মারা যায়। এদিকে ওটেরও প্রচণ্ড ব্লিডিং হওয়ার কারণে ওট তো সেখানে মারা যায়। তাদের সবার মধ্যে এখন শুধুমাত্র কেসান বেঁচে ছিল। তার সামনে সাদা আলোর পরিষ্কার একটি রাস্তা দেখা যাচ্ছিল। কেসান তখন ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায়। অবশেষে সেই ভয়ানক গোলকধাঁধা থেকে বের হতে পারে। তবে এই রুমের গেমগুলো আসলে কে তৈরি করেছিল সেই ব্যাপারে কিছুই দেখানো হয় না। হতে পারে এমন কোনো এজেন্সি যার কিনা মানুষের মৃত্যুর খেলা দেখতে পছন্দ করে এবং খেলাগুলো দেখিয়ে ধনীদের কাছ থেকে অনেক টাকা আয় করে, ঠিক যেমনটা রিয়েলিটি শোগুলোতে করা হয়। তো এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।